ইন্ডিয়ান একটি মেয়ে পাকিস্তানি এক ছেলেকে ভালোবেসে তার দেশে পাড়ি জমায়, কিন্তু এই ছেলের তো আগে থেকেই অনেকগুলো বউ বাচ্চা ছিল, আর এখন সে তাকেও বিয়ে করে বন্দি বানিয়ে ফেলে। তার উপর চালাতে থাকে অমানবিক শারীরিক নির্যাতন, এমনকি জঙ্গি গোষ্ঠীর সাথেও ছেলেটির ছিল এক গোপন সংযোগ। এই সব কিছু জানতে পেরে অসহায় মেয়েটি তার দেশে ফিরতে মরিয়া হয়ে ওঠে, আর এই যাত্রায় তাকে সহায়তা করে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট জেবি সিং, যা নিয়ে পাকিস্তানে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত জেবি সিং কি পারবে মেয়েটিকে এই সবকিছু থেকে বাঁচিয়ে নিজের দেশে ফিরিয়ে দিয়ে আসতে? সেটাই দেখব আজকের গল্প দ্য ডিপ্লোম্যাটে। শুরুতে আমাদেরকে পাকিস্তানের একটি গ্রাম দেখানো হয়। পুরো গ্রামটি উঁচু উঁচু পাহাড়ে ঘেরা ছিল। তখন আমাদেরকে সেই গ্রামের একটি বাড়ি দেখানো হয়। সেই বাড়ি থেকে একটি মহিলা বোরখা পরে তার হাজবেন্ডের সাথে বের হয়। এরপরই তার একটি গাড়িতে করে কোথাও একটা যেতে থাকে। তখনই সেখানে থাকা অন্য লোকটি মহিলাটির হাজবেন্ডকে বলতে থাকে যে তারা যেভাবে কষ্ট করে এত দূরে যাচ্ছে, এতে আদৌ কি কোনো লাভ হবে? তখন লোকটি তাকে উত্তরে জানায় যে তার ওয়াইফ বলেছে যে তাদের অনেক বেশি লাভ হবে। লোক দুটো তখন উর্দুতে কথা বলতে থাকে। তো এরপরই দেখানো হয় তারা সেই পাহাড়ের মধ্য থেকে একটি রাস্তা দিয়ে যেতে থাকে আর চলে আসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইসলামাবাদ গিয়ে তারা সেখানে থাকা ইন্ডিয়ান এম্বাসির কার্যালয়ে যায়। গেটে চেকিং করে তারা ভেতরে প্রবেশ করে। তাদেরকে দেখে মনে হয় যে তারা এখানে কারো সাথে দেখা করতে এসেছে। তো তখনই তাদের তিনজনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। তখন লোকটি তার ওয়াইফকে বলে যে আজ যেন তাদের কাজটি হয়ে যায়। তো তারা এখানে কি কাজের কথা বলছে এবং এই লোকটিকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপরই দেখানো হয় লোকটি তার সাথে থাকা তার বন্ধুকে নিয়ে বাইরে বের হয় সিগারেট খাওয়ার জন্য। আর এই ফাঁকে তখন সেখানে থাকা মহিলাটি তাড়াতাড়ি করে রিসেপশনে যায় এবং সেখানে গিয়ে বলতে থাকে যে সে একজন ইন্ডিয়ান নাগরিক, তাকে তার সাথে আসা তাহির মিথ্যা বলে পাকিস্তানে এনেছে আর তার সাথে জোর করে বিয়ে করেছে। তো কাউন্টারে থাকা লোকটি তার তো কোনো কথাই ঠিকভাবে বুঝতে পারে না। মেয়েটি তো তখন অনেক বেশি ঘাবড়েছিল। সে কাউন্টারের লোকটিকে বলে যে তার সাহায্যের প্রয়োজন, তাকে ইন্ডিয়ান এম্বাসির লোকেদের সাথে দেখা করতে হবে আর তাদের সাথে কথা বলতে হবে। তখন সেখানে থাকা ছেলেটি তার অবস্থা বুঝতে পারে এবং তাকে এম্বাসির মধ্যে দৌড়ে যেতে বলে। তার কথা মতোই তখন মেয়েটি দৌড়ে এম্বাসির মধ্যে যায় এবং সেখানে গিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। তখন তো সেখানে থাকা সবাই জড়ো হয়ে যায় এবং সবাই বলতে থাকে যে মেয়েটা এখানে কিভাবে আসলো। তারা ভাবে যে মেয়েটি হয়তো কোনো আতঙ্কবাদী আর হয়তো এখানে বোম নিয়ে এসেছে, বা এমন হতে পারে যে মেয়েটি কোনো স্পাই। এর জন্য তারা তখন মেয়েটিকে সেখান থেকে বের করে দিতে বলে। কিন্তু মেয়েটি তো তখন অনেক বেশি কাঁদতে থাকে এবং তাদের বলতে থাকে যে সে এখান থেকে কোথাও যাবে না, বাইরে গেলে তাকে তাহির মেরে ফেলবে। তো তখন এত হট্টগোল শুনে সেখানে জেবি নামের একটি লোক আসে। সে হলো ইন্ডিয়ান এম্বাসির একজন ডিপ্লোম্যাট। তো জেবি এসেই মেয়েটিকে শান্ত হতে বলে এবং তার কাছে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি তাকে জানায় যে তার নাম হলো আসমা আহমেদ। তখন জেবি তার কাছে জিজ্ঞেস করে যে তার কি সমস্যা। আসমা তাকে বলে যে সে বাইরে যেতে পারবে না, সে ইন্ডিয়ান নাগরিক আর ইন্ডিয়াতেই ফেরত যেতে চায়। তাই যদি তারা এখন তাকে এখান থেকে বের করে দেয় তাহলে সে আর কখনোই ইন্ডিয়ায় ফেরত যেতে পারবে না। তো এটা বলেই সে হাত জোর করে জেবির সামনে কান্না করতে থাকে। জেবি তখন তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে সেটি অথেন্টিক কিনা এবং সে আসলে ইন্ডিয়ান কিনা তা চেক করার জন্য পাঠায়। তো যতক্ষণ পর্যন্ত না আসমার পাসপোর্ট চেক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসমা জেবি এবং সেখানে থাকা আরো অফিসারের তদারকিতে থাকে। জেবি এবং অন্যান্য অফিসাররা এটা নিয়েই আলোচনা করতে থাকে যে আসমা তাদেরকে যা বলছে তা ঠিক বলছে নাকি মিথ্যা। তো তখন একজন এক কথা বলতে থাকে। কারো কাছে মনে হয় যে আসমা সত্যি কথা বলছে, আবার কেউ কেউ এটা বলে যে আসমা পুরোটাই মিথ্যা কথা বলছে। সে হয়তো এখানে তাদের কোনো ক্ষতি করার জন্য এসেছে। কিন্তু তখন জেবি বলে যে তাদের ক্ষতি কিভাবে করবে? আসমার কাছে তো কোনো অস্ত্র নেই, কারণ তাকে গেটে থাকতেই চেক করা হয়েছে। তো তারা এই নিয়ে কথা বলতে থাকলে সেখানে সেই কাউন্টারে থাকা ছেলেটি আসে এবং সে এতক্ষণ আসমার পাসপোর্ট আসল নাকি নকল তা চেক করছিল। তো সে এসে জেবিকে জানায় যে আসমার পাসপোর্ট এবং সব ডিটেলস একদম ঠিক আছে। তো এটা শুনেই তো তখন জেবি কিছু একটা ভাবতে থাকে। সে কোনো এক দুর্ঘটনার কথা চিন্তা করছিল, যেই দুর্ঘটনা তার সাথে অনেক বছর আগে ঘটেছিল। কিসের দুর্ঘটনা এবং কি হয়েছিল তা তো আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। তো এসব কথা মনে করতে করতে জেবি আসমার কাছে যায় এবং তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। তো আসমা তখন পানি খেয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে। এরপর জেবি তাকে বলে যে সে যদি আসলেই কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে এখন যেন তাকে সব সত্যিটা জানায়। এটা বলার পরই সে তাকে কোশ্চেন করতে শুরু করে। সে প্রথমেই আসমার কাছে জিজ্ঞেস করে যে সে পাকিস্তানের কোথায় থাকছিল। আসমা তখন তাকে সেই গ্রামের নাম বললে জেবি তো অনেক বেশি অবাক হয়
আর বলে যে যেই গ্রামে পাকিস্তানের মানুষই যেতে ভয় পায় আসমা ইন্ডিয়ান হয়ে সেই জায়গায় থাকছিল। আসমা তাকে বলে যে তার এই ব্যাপারে কোনো নলেজই ছিল না, পাকিস্তানের কোন জায়গা ভালো এবং কোন জায়গা খারাপ সে আর কিছুই জানতো না। তো এরপরই জেবি তার কাছে জিজ্ঞেস করে যে সে পাকিস্তানে এত সহজে ভিসা কিভাবে পেল। আসমা জানায় যে সে যার কথা এখানে এসেছে অর্থাৎ তাহির, সে তার সাথে জোর করে বিয়ে করেছে। জেবি তখন তাকে আগে তার প্রশ্নের উত্তর দিতে বলে যে সে এত সহজে পাকিস্তানের ভিসা কিভাবে পেল। আসমা তখন তাকে জানায় যে তার পাকিস্তানে কিছু রিলেটিভ আছে, তাদের সাথে দেখা করার কথা বলে আসায় সে তাড়াতাড়ি ভিসা পেয়ে গিয়েছে। তো তখন তো জেবি খুব রেগে যায় আর তাকে বলে যে পাকিস্তানে যে শহরের কথা ভিসাতে উল্লেখ থাকে শুধু সেই শহরে যাওয়ারই পারমিশন থাকে, আর এদিকে সে এত ভয়ঙ্কর একটি জায়গায় চলে গিয়েছিল। তো এরপরই জেবি তার কাছে জানতে চায় যে তার পুলিশ রিপোর্টিং আর ইমিগ্রেশন কি হয়েছিল। আসমা তখন তাকে বলে যে কেউ তার কাছ থেকে এসব কিছুই চায়নি। এটা শুনে তো তখন জেবি হেসে দেয় এবং বলে যে পাকিস্তানে পুলিশ রিপোর্টিং বা ইমিগ্রেশন ছাড়া কেউ এখানে এসে থাকতে পারে না। এক্ষেত্রে হতে পারে যে আসমা অনেক বেশি লাকি যে তার এসবের কিছুই লাগেনি, অথবা সে অনেক বড় একজন ফ্রড। আসলে জেবি তাকে সন্দেহই করছিল। তখনই আসমা তাকে কাঁদতে কাঁদতে বলে যে তাকে সেই গ্রামে নিয়ে গিয়ে অনেক বেশি মারা হয়েছে এবং জোর জবরদস্তি করে তাকে বিয়েও করা হয়েছে, এরপর তার সাথে শারীরিক নির্যাতনও করা হয়েছে। তাই জেবি যেন তাকে হেল্প করে। তখন জেবি তাকে বলে যে এটা হলো পাকিস্তান, তারা এখানে মেয়েদের মুখের কথা কখনো বিশ্বাস করে না। তো এই বলে জেবি আসমাকে একজন লেডি অফিসারের কাছে পাঠায় তার উপর কোনো ফিজিক্যাল ভায়োলেন্স হয়েছে কিনা তা চেক করার জন্য। তো সেই লেডি অফিসারের নাম হলো রিয়া। রিয়া তখন আসমাকে একটা রুমে নিয়ে যায় এবং তাকে তার জামা কাপড় খুলে দেখাতে বলে। আসমা তখন জামা খুললে তার গায়ের সব জায়গায় ক্ষতের দাগ দেখে তো রিয়া হতভম্ব হয়ে যায়। তো এরপরই সে জেবির কাছে আসে এবং তাকে বলে যে আসমার সাথে আসলেই ফিজিক্যাল ভায়োলেন্স হয়েছে, তার গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তো তখন জেবি বলে যে আঘাতের চিহ্নগুলো তো ফেকও হতে পারে। তখন তো রিয়া তার উপর কিছুটা রেগেই যায় এবং তাকে বলে যে ফিজিক্যাল ভায়োলেন্স তাদের দেশ ইন্ডিয়াতেও অনেক বেশি হয়ে থাকে, আর তাছাড়া একজন মহিলা আর একজন মহিলার গায়ের দাগ দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে এটা ফিজিক্যাল ভায়োলেন্সের দাগ নাকি ইচ্ছে করে করা দাগ। তখন জেবি তাকে বলে যে সে যেন তার উপর রাগ না করে, জেবিকে একটি কেসে যতগুলো পসিবিলিটি থাকে সেই সবগুলো খুঁটিয়ে দেখতে হয়, এই জন্যই সে তার কাছে জিজ্ঞেস করেছে। তখন রিয়া তাকে বলে যে আসমার উপর শারীরিক নির্যাতনও করা হয়েছে, তার দেহের প্রাইভেট পার্টে কামড়ের দাগ রয়েছে। তো তখন জেবি এই সব কিছু জানার পরে পাকিস্তানের ফরেন অফিসারের কাছে যায় এবং তাকে গিয়ে আসমার কেসের ব্যাপারে সবটা জানায়। সে ফরেন অফিসার তখন তার থেকে সবটা জানার পর সেখান থেকে একটি কল করার জন্য বের হয়। এরপর সে বাইরে এসে তার জুনিয়র অফিসারকে কল করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে আসমার কেস নিয়ে তার কি মতবাদ। তো এখানে বলে দেই জুনিয়র অফিসারের নাম হলো মালিক আর সে ISI এর চিফ ছিল। তো সে আসমার কেসের ব্যাপারে সবটা জেনে বলে যে এসব সব মিথ্যা বানোয়াট কাহিনী, অর্থাৎ আসমা মিথ্যা কথা বলছে আর তার মনে হয় যে আসমা হয়তো ইন্ডিয়ার লোক, কিন্তু তারা কোনো একটি ভুল করে ফেলার কারণে ISI এর নজরে চলে এসেছে। মালিক আরো বলে যে আসমা হলো ইন্ডিয়ান এজেন্ট আর সে হয়তো ভুল করে সেই ভয়ঙ্কর গ্রামে চলে গিয়েছিল, যার জন্য এখন সে ইন্ডিয়া ফেরত যেতে চায়, কিন্তু তারা আসমাকে এখান থেকে যেতে দিবে না, কারণ এটা করলে তাদের দেশের সিকিউরিটি রিস্কের মধ্যে চলে আসবে। তো তার কথা শুনে তো ফরেন অফিসার বলে যে তার কাছে তার কথাগুলো অনেক বেশি যুক্তিসম্মত মনে হয়েছে। তো তার সাথে কথা বলা শেষে সে আবারও জেবির কাছে ব্যাক করে। জেবি তাকে বলে যে এই কেসটিকে তারা যেন ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেল থেকে না দেখে, কারণ এখানে ইন্ডিয়ার পাকিস্তানের কোনো অ্যাঙ্গেল নেই, শুধু একটা মুসলিম মেয়ে পাকিস্তানে এসেছিল আর এখন সে ইন্ডিয়া ফেরত যেতে চায় তার নিজের দেশে। তখন ফরেন অফিসার তাকে বলে যে আসমা যেহেতু প্রাপ্তবয়স্ক একজন মহিলা, তাই সে যদি ইন্ডিয়া ফিরে যেতে চায় তাহলে তারা তাকে কখনোই আটকাতে পারে না, সে যখন চাইবে তখন এখান থেকে ইন্ডিয়া চলে যেতে পারবে। কিন্তু এটা করার আগে তাকে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে তার সাথে হওয়া সব ঘটনার স্টেটমেন্ট দিতে হবে। তখন জেবি তাকে বলে যেটা কি পুলিশ রিপোর্ট এবং ইমিগ্রেশন ছাড়া করানো সম্ভব। ফরেন অফিসার তখন তাকে বলে যে এই দুইটা জিনিস তারা ইগনোর করে যাবে। তখন জেবি তাকে এই অসহায় মেয়েটিকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, সেখান থেকে চলে যেতে নেয়। তবে যাওয়ার আগে সে তাকে এটা বলে যে সে যেন এই বিষয়ে মিডিয়ার সাথে ডিসকাস না করে, কারণ মিডিয়াতে এই বিষয়গুলো বের হলে অনেক বড় তাণ্ডব হয়ে যাবে, সবাই এই সিম্পল জিনিসটাকে অনেক বড় বানিয়ে ফেলবে। তো তখন ফরেন অফিসার তাকে এনশিওর করে যে সেই ব্যাপারে মিডিয়াকে জানতেই দিবে না। এটা শুনে তো জেবি সেখান থেকে চলে আসে। তো এরপরই আমাদেরকে আবারও আসমাকে দেখানো হয়, তাকে এম্বাসির মধ্যেই একটি রুম দেওয়া হয়
থাকার জন্য। এটা তাকে তার প্রোটেকশনের জন্যই দেয়া হয়েছিল। এরপর আবারও দেখানো হয় যে জেবি ফরেন অফিসারের সাথে দেখা করে তার অফিসে ফিরছিল। তখন কিছু আইএসআই এর অফিসার বাইক নিয়ে তাকে ফলো করে। তখনই দেখানো হয় এম্বাসির সামনে মালিকের গাড়ি দাঁড় করানো ছিল। তখন সে সেই আইএসআই এজেন্টকে বলে যে তারা যেন তাদের সার্ভেলেন্স বাড়ায়। এরপর সে তার সিনিয়রকে কল করে এবং তাকে জানায় যে আসমা এখন এম্বাসির মধ্যেই আছে। তো এরপর আমাদেরকে এম্বাসির অফিসের আর একজন অফিসারকে দেখানো হয়, তার নাম হলো সুদীপ্ত। তো সুদীপ্ত কন্ট্রোল রুমে যায় এবং সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরাতে দেখতে থাকে যে আসমার হাজবেন্ড তাহির এখনো তার লোকেদের নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আর তারা সেখানে দাঁড়িয়ে উসমানের বাইরে আসার জন্যই অপেক্ষা করছিল। এটা দেখার পরই তো সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং রিয়ার কাছে যায় আর তাকে বলে যে বাইরে আসমার হাজবেন্ড এখনো দাঁড়িয়ে আছে, তাই সে যেন আসমা কোথায় যাচ্ছে না যাচ্ছে তা দেখে রাখে। অন্যদিকে তখন আমরা আবারও জেবিকে দেখতে পাই। সে তার অফিসেই বসেছিল। তখন তার কাছে তার ছেলের কল আসে। তার ছেলে তাকে বলতে থাকে যে জেবি তাকে একদিন বলেছিল যে সে যেন জীবনের রিস্ক নিতে ভয় না পায়, কারণ ভয়ের আগেই জয় থাকে। আর এর জন্য সে রিস্ক নিয়ে তার পেন্সিল কাটার শার্পনার দিয়ে আঙুলি কেটে ফেলেছে। কিন্তু এখন এই কারণে তার মা তাকে বকা দিচ্ছে। জেবি তো তখন তাকে বকবে না কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সে তাকে বলে যে সে যেন তার মায়ের কাছে ফোনটা দেয়। তো জেবি এরপর তার ওয়াইফের সাথে ছেলের ব্যাপারে কথা বলে এবং তাকে বলে যে তার উচিত এসব ছোট ছোট বিষয় সম্পর্কে তাদের ছেলেকে বোঝানো, নাহলে সে তো তাদের কথার ভিন্ন মানে বুঝে সেই হিসেবে কাজ করবে। তখন জেবির ওয়াইফ তাকে বলে যে একজন সিঙ্গেল মাদারের ক্ষেত্রে এত কিছুর দিকে খেয়াল রাখা কখনোই সম্ভব না। তো এখানে বলে দেই যে জেবি পাকিস্তানে থাকে এবং তার ওয়াইফ আর ছেলে ইন্ডিয়াতে। তো তার এত দূরে থাকার জন্য তার ওয়াইফ তার উপর অনেক বেশি রেগেছিল। এর জন্য সে তার সাথে সব সময় অভিমান করে থাকে। জেবিরও এই বিষয়ে কিছুই করার ছিল না, কারণ তাকে তো তার কাজ কন্টিনিউ রাখতেই হতো। কিন্তু তার জন্য তার পরিবার থেকে এত দূরে থাকা অনেক বেশি কষ্টের ছিল। আবারও আমাদেরকে সুদীপ্তকে দেখানো হয়। তাহির সেখানে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখার জন্য সে সর্বক্ষণ কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজের সামনে পড়ে থাকে। কিন্তু তখন সে হঠাৎ করেই খেয়াল করে তাহির সেখানে নেই। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে জেবির কাছে যায় আর তাকে বলতে থাকে যে তাহির এখান থেকে চলে গেছে। কিন্তু তার এটা মনে হচ্ছে যে হয়তো তাহির এখন আইএসআই এর কাছে গিয়েছে এবং তাদেরকে সাহায্য করছে। তখন জেবি সুদীপ্তকে বলে যে সে যেন পুলিশের কাছে যায় এবং তার কাছ থেকে এই ইনফরমেশনটা বের করে আনে, কারণ তার সাথে তো আইএসআই এর অনেক ওঠা বসা আছে। তখন সুদীপ্ত তাকে বলে যে সে যদি পুলিশের কাছ থেকে এই সকল ইনফরমেশন বের করতে যায় তাহলে এই ইনফরমেশনের বদলে পুলিশও তাদের কাছ থেকে এটা জানতে চাইতে পারে যে আসমা এখন কোথায় আছে। তা না হলে তো তারা তাদেরকে কোনো কিছুই জানাবে না। তখন জেবি তার উপর খানিকটা রেগে যায় এবং তাকে বলে যে এই সিম্পল কাজ সে যদি করতে না পারে তাহলে তাকে এই অফিসের সবচেয়ে সহজ যার কাজ তার পজিশন দেয়া হবে, অর্থাৎ তাকে পিয়নের কাজ দেয়া হবে। তো সুদীপ্ত তখন তার কথা বুঝতে পারে এবং ইনফরমেশন একত্র করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরই আমাদেরকে পুলিশ স্টেশনের বাইরে তাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়। কিছুক্ষণ পর সেখানে আরো একটি গাড়ি আসে এবং সেখানে আরো কিছু আফগানি লোকেরাও আসে। তারা তাহিরের সাপোর্টার ছিল, তাকে সাপোর্ট করার জন্যই এখানে এসেছে। তো এরপরই দেখানো হয় তাহিরের কাছে একটি কল আসে। সে তখন ফোনে আসমার কথা বলতে থাকে। সে বলে যে আসমা তাকে মিথ্যা ওয়াদা করে এখানে এনেছে, তাছাড়া সে তাকে মিথ্যা কথাও বলেছে। এরপর এখন তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এসব কথা বলে তাহির আসলে তার কমিউনিটির এই যে সকল লোকেরা আছে তাদের সবার থেকে সাহায্য চাচ্ছিল, যাতে করে তাদের সবার সাথে মিলে সে আসমাকে তার কাছে আনতে পারে। তো এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে আসমা তার রুমে বসেছিল। তখনই তার কাছে রিয়া আসে এবং তাকে কিছু কাপড় দিয়ে তা চেঞ্জ করে নিতে বলে। আসমা তখন ওয়াশরুমে চেঞ্জ করার জন্য গেলে এই সুযোগে রিয়া তার ব্যাগ চেক করতে শুরু করে। তখন সে অনেক খোঁজাখুঁজির পরে আসমার ব্যাগের মধ্যে একটি ব্লেড দেখতে পায়। তো এরপর সে সেই ব্লেডটি এনে জেবির কাছে দেয়। আসলে জেবি তাকে লুকিয়ে আসমার ব্যাগ চেক করতে বলেছিল, আর তার মধ্যে কোনো প্রকার সন্দেহজনক বা অস্বাভাবিক জিনিস থাকলে সেটা তার কাছে নিয়ে আসতে বলেছিল। তো জেবি তখন সেই ব্লেডটি দেখে বলে যে এটা আসমা কি কারণে তার কাছে রেখেছে। হয়তো সে এই ব্লেড দিয়ে নিজের কোনো ক্ষতি করতে চেয়েছে বা তাদের এম্বাসির কারো ক্ষতি করতে চেয়েছে, কিন্তু সে যে আসলে কি করতে চেয়েছে তা সে বুঝতে পারে না। আর ঠিক তখন আবারও জেবির একটি অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তে থাকে এবং যতবার তার এই অ্যাক্সিডেন্টের কথা মনে আসে ততবার সে অনেক বেশি ঘাবড়ে যায়। তো এরপর সেখানে সেই রিসেপশনিস্ট ছেলেটি আসলে জেবি তাকে বলতে থাকে যে সে তাদের এখানে আসমাকে থাকতে দিয়ে কোনো ভুল করেনি তো, কারণ তাহিরের কাছে তার কমিউনিটি এবং আইএসআই এর সাপোর্ট আছে, আর এদিকে ইন্ডিয়ান এম্বাসি পুরো পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে আসমার হয়ে লড়াই করতে নামতে যাচ্ছে। তো এরপর সে সেই ছেলেটিকে
তার কাছে আসমার ফোন নিয়ে আসতে বলে, কারণ সে সেটি চেক করে দেখবে তার মধ্যে কি আছে। তো এরপরে রাতের বেলা জেবি আসমার ফোন চেক করতে থাকে। সেখানে সে একটি বাচ্চা মেয়ের সাথে আসমার অনেকগুলো ছবি দেখতে পায়। তো সে এগুলো নিয়েই ভাবছিল, তখনই তার কাছে দিল্লির মিনিস্ট্রি অফিস থেকে কল আসে। তাকে ফরেন মিনিস্টার সুষমা কল করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কি অ্যাম্বাসিতে একটি ইন্ডিয়ান মেয়েকে রেখে দিয়েছে, আর মেয়েটির সাথে কি হয়েছিল, সে কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছে। জেবি তখন তাকে বলে যে এখানে তারা সবকিছু চেক করে নিয়েছে। তখন সুষমা তাকে বলে যে যতক্ষণ না পর্যন্ত দিল্লি থেকে আসমার ব্যাকগ্রাউন্ড চেক না হয় ততক্ষণ পর্যন্ত জেবি যেন আসমার পক্ষে হোক বা বিপক্ষে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে। জেবি তখন তার কথা বুঝতে পারে। অন্যদিকে তখন আমাদেরকে আবারও তাহিরকে দেখানো হয়। সে পুলিশের সাথে কথা বলছিল এবং আসমার সাথে পুলিশকে সাথে করে নিয়ে গিয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তখন পুলিশ তাকে জানায় যে তারা এমবাসির সিদ্ধান্তের উপর করা স্টেপ নিতে পারবে না, অর্থাৎ তারা এমবাসির সাথে লড়াইয়ে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। তো তখনই সেখানে সুদীপ্ত আসে আর তাদের বলা সব কথা শুনে নেয়। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় যে মালিক তাহির এবং তার লোকেদের সাথে কথা বলার জন্য যায়। সে সেখানে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে যে আসমার হাজবেন্ডকে। তাহির তখন তার কাছে আসলে সে তাকে নিজের সাথে করে নিয়ে যেতে থাকে। এরপর সকাল হলে দেখানো হয় যে তাহির এবং আসমার এই কেসটি পাকিস্তানের সব নিউজ চ্যানেলে এবং নিউজ পেপারে ছড়িয়ে পড়েছে। সব জায়গায় শুধু তাদের নিয়েই কথা হতে থাকে, আর সবগুলো নিউজে তখন এই ন্যারেটিভ দেখানো হয় যে আসমা নামের একটি মেয়েকে তার লিগাল হাজবেন্ডের থেকে দূরে রাখা হচ্ছে। আর এই পুরো পরিকল্পনা ছিল আইএসআই এর, অর্থাৎ মালিকের। তারা আসলে জনগণকে এই কেসটিকে এমনভাবে বোঝানোর চেষ্টা করে যে একজন ইন্ডিয়ান মেয়ে পাকিস্তানি একজনকে বিয়ে করায় তাকে তার হাজবেন্ডের কাছে যেতে দেওয়া হচ্ছে না। তো এই কারণে তখন ভারতের অনেক বেশি বদনাম হতে থাকে। এটা দেখে তো তখন সুষমা জেবিকে কল করে এবং তাকে বলে যে তাদের কিন্তু অনেক বেশি বদনামি হচ্ছে, তারা এখন এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে পারবে না। কিন্তু তাদের মুখ বন্ধ থাকলেও আসমা তো সবাইকে সত্যিটা জানাতে পারবে। তো তার কাছ থেকে এটা শুনে জেবি আসমার সাথে দেখা করে। আসমাকে দেখে আমরা বুঝতে পারি সে এখানে কয়েকটা দিন থেকেই বেশ হাসি খুশি হয়ে গিয়েছিল। তার ট্রমা থেকে সে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক শান্তি ফিল করছে। তো জেবি তাকে গিয়ে বলে যে তাকে এখানে রাখার জন্য বাইরে ইন্ডিয়ান এম্বাসির অনেক বেশি বদনাম হচ্ছে, তাই এখন তাদের এই বদনাম থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো আসমার স্টেটমেন্ট। সে আরো বলে যে আসমাকে এই সোমবার ম্যাজিস্ট্রেট অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে এবং মিডিয়ার সামনে তার সাথে কি কি হয়েছিল আর কি কারণে সে ইন্ডিয়া ফেরত যেতে চায় এই সব কিছু জানাতে হবে। তখন তো এই কথা শুনেই আসমা অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে জেবিকে বলতে থাকে যে তাকে সে ক্ষমা করে দিক, কিন্তু সে এটা করতে পারবে না। জেবি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে এটা কেন করতে পারবে না, তার জন্যই তো এত কিছু করা হচ্ছে, তাহলে সে এতটুক করতে পারবে না। তখন আসমা তাকে বলে যে সে তাহিরের সামনে যেতে পারবে না, তার সামনে গেলেই তার অনেক বেশি ভয় হয়। এটা শুনেই তখন জেবি তাকে বলে যে তাকে প্রেসের সামনে নিজের স্টেটমেন্ট দিতেই হবে, তা না হলে ইন্ডিয়ান এম্বাসি আর তাকে সাহায্য করতে চাইবে না। কিন্তু আসমা তো তখন বারবার তাকে মানা করতেই থাকে। তখন তো জেবি তার উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে সে কোনো কিছু তাকে পরিষ্কার করে কেন বলছে না, তার যে একটা মেয়ে আছে সে তার কথাও তাকে জানায়নি। তো তখন আসমা তাকে বলে যে এই কয়দিনের মধ্যে সে অনেক কিছু সহ্য করেছে এবং তার পাকিস্তান আসা থেকে অনেক ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সও হয়েছে। আর জেবি যখন তার কাছে জানতে চাচ্ছে তাহলে সে তাকে এখন সবটা জানাবে। তো এখান থেকে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। আসমা একজন সিঙ্গেল মাদার ছিল, তার জন্য ইন্ডিয়াতে বসে চাকরি খোঁজা এবং তার পরিবারকে চালানো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। তবে তার একজন ফ্রেন্ড ছিল মালয়েশিয়ায়, তার কথাতেই সে সেখানে চাকরির সন্ধানে যায়। কিন্তু সেখানে যাওয়ার প্রথম দিনই তার পার্সটা সে ট্যাক্সিতেই ভুলে ফেলে আসে, আর তার পার্সের মধ্যে তার পাসপোর্ট, এনআইডি কার্ড এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল। তাই এই নিয়ে তো আসমা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, সে এখন কি করবে আর তার পার্সই বা সে কিভাবে পাবে, সেটা নিয়েই সে চিন্তা করতে থাকে। তো তখনই সেখানে তার কাছে সেই ট্যাক্সি ড্রাইভার আসে। সে আসলে এসেছিল আসমাকে তার পার্স ফিরিয়ে দেওয়ার জন্য। তখনই আমাদেরকে দেখানো হয় যে এই ট্যাক্সি ড্রাইভারই হলো তাহির। আসমা তখন তাহিরের উপর অনেক বেশি খুশি হয় আর সে তাকে তার বান্ধবীর রেস্টুরেন্ট থেকে কিছু খেয়েও যেতে বলে। তখন থেকে তাদের দেখা হওয়া এবং কথা বলা শুরু। আসমার কাছে তো তাহিরকে অনেক সৎ একজন লোক বলে মনে হয়, এর জন্য সে তার সাথে বন্ধুত্বও করে নেয়। তো এভাবেই কথা বলতে বলতে একে অপরের ব্যাপারে ধীরে ধীরে জানতে পারে তারা। আর একটা সময়
একে অপরের প্রেমে পড়ে যায়। তো একদিন দেখানো হয় যে আসমা কোনো একটি বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, সে অনেক বেশি কান্না করছিল। তাহিরও তখন খেয়াল করে যে সে খুব আপসেট, তাই সে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আসমা তখন তাকে বলে যে তার মেয়ে তুবা অনেক দিন ধরে অনেক বেশি অসুস্থ ছিল। আজ তার নানা নানি তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, আর তার অনেক টেস্টের পরে এটা জানা যায় যে তুবার থ্যালাসেমিয়া রোগ হয়েছে। এটা খুবই ভয়ঙ্কর একটি রোগ, আর এই রোগের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা তো আসমার কাছে নেই, তাই সে এখন কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তখন তাহের তার সব কথা শুনে তাকে বলে যে কিছুদিনের মধ্যে এমনিতেও আসমা ইন্ডিয়া ফেরত যাচ্ছে, তাই সে যেন সেখান থেকে তুবার মেডিকেল পেপারস নিয়ে পাকিস্তান চলে আসে। তাদের পাকিস্তানে থ্যালাসেমিয়ার অনেক ভালো চিকিৎসা রয়েছে, সেখানে চিকিৎসা করলে তাদের মেয়ে অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো তাহির যখন আসমার মেয়ে তুবাকে তাদের দুজনের মেয়ে বলে সম্বোধন করে, তখন তো আসমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো এরপর থেকে 6 মাস পর আসমা পাকিস্তানে ওয়াগা বর্ডার দিয়ে প্রবেশ করে। সেখানে সে দাঁড়িয়ে তাহিরের আসার জন্যই অপেক্ষা করছিল। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরই তাহির সেখানে তার সেই বন্ধুর গাড়ি নিয়ে চলে আসে। সাথে তার সেই বন্ধুও ছিল, কিন্তু মালয়েশিয়াতে তাকে দেখতে যেমন লাগতো এখানে এসে তার তো পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে। তাকে তো একদম আফগানিদের মতো লাগছে। তাকে এভাবে দেখে আসমা অনেক বেশি অবাক হয়, কিন্তু সেই জিনিসটা খুব একটা তোয়াক্কাই করে না এবং তার সাথে তার বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। তাহিরের পর আসমাকে নিয়ে পাহাড়ের সরু রাস্তা দিয়ে তাদের সেই গ্রামে নিয়ে আসে। পথে আসমা চারিদিকের বড় বড় পাহাড় দেখে অনেক বেশি মুগ্ধ হচ্ছিল। তার কাছে তো এই জায়গাটা অনেক ভালো লাগে। তো সে যখন আশপাশটা দেখছিল তখনই তাহির তাকে জিজ্ঞেস করে যে তার কি বমি বমি লাগছে। আসমার তখন একটু খারাপই লাগছিল, এজন্য সে তাকে হ্যাঁ জানায়। তাহির তখন তাকে একটি ওষুধ দেয় আর সেটি খেয়ে নিতে বলে। আসমাও সেটি খেয়ে নেয়, কিন্তু এরপর থেকে সে কেমন যেন সবকিছু ঝাপসা দেখতে শুরু করে, আর তার মাথাও ঠিক করে কাজ করছিল না। তো কিছুক্ষণ পরই সে দেখতে পায় যে তাহির তাকে একটি বাড়িতে নিয়ে এসেছে। এখানে তখন 2টা বাচ্চা ছিল যারা তাহিরকে বাবা বাবা বলে ডাকতে থাকে। এরপরই আসমার কাছে 2জন মহিলা আসে যারা একদম বোরকা পরে নিজেদেরকে ঢেকে ঢুকে এসেছিল। তারা তখন আসমাকে তাদের সাথে করে বাড়ির ভেতর নিয়ে যেতে থাকে। বাড়ির ভেতরে নেই সেখানে থাকা মহিলাগুলো আসমার থেকে তার সব জিনিস খুলে নিতে থাকে। আসমা তো তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে তখন অনেক চিৎকার চেঁচামেচিও করে, কিন্তু তারা তো এসবের কোনো কিছুকেই পাত্তা দিচ্ছিল না। তারা তাদের মতো সবকিছু নিয়ে আসমাকে একটি ঘরের মধ্যেই বন্দি করে চলে যায়। আসমা তখন জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর তাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু তখন তো সেখানে কেউ আসে না, কেউ তার জন্য দরজা খুলে দেয় না। তো এর কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে তাহির আসে। আসমা তখন তার কাছে জিজ্ঞেস করে যে এটা তার সাথে কি করা হচ্ছে, তারা এমন কেন করছে তার সাথে। কিন্তু তাহির তো তার কোনো কথাই শোনে না আর তাকে অনেক বেশি মারতে থাকে। সে যতক্ষণ চিৎকার করতে থাকে তাহির তাকে ততক্ষণই মারতে থাকে। এরপর তাকে অনেক মারা শেষ হলে সে তার উপর শারীরিক নির্যাতনও চালায়। তাহির তাকে ভাবে প্রত্যেক দিন শারীরিকভাবে নির্যাতন করত। শুধু তার সাথে না, তাহির আসলে খুবই খারাপ একজন লোক। সে বিভিন্ন দেশে গিয়ে সেখান থেকে মেয়েদেরকে পটিয়ে মেয়েগুলোকে পাকিস্তানে নিয়ে আসতো। এরপর তাদেরকে যদি ভালো লাগতো তাহলে সে নিজের কাছে রেখে দিত, আর ভালো না লাগলে বিক্রি করে দিত। অর্থাৎ সেখানে থাকা অন্য মহিলাগুলোও হলো তাহিরের এক একটা স্ত্রী, আর তারাও তাহিরের খারাপ কাজের শিকার। আসমাও তো সেখানে থেকে এই ব্যাপারে খুব ভালো করেই জেনে গিয়েছিল। তো এরপর একদিন দেখানো হয় যে 2জন মহিলা মিলে আসমাকে বোরকা পরিয়ে বাইরে নিয়ে আসে। সেখানে তখন তাকে কিছু লোকেদের সামনে এনে রাখা হয়। তাদেরকে দেখে এটা বোঝা যায় যে তারা এখানে আসমাকে ক্রয় করতে এসেছে। তো তাদের মধ্য থেকে একজন লোক আসমার হাত পা ধরে দেখতে থাকে এবং সবকিছু দেখে বলে যে আসমার তো বয়স 28 হয়ে গেছে, একে তারা কিনে কি করবে। তো এটা বলেই তারা তাকে না কিনে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা তাহির আসমার কাছে আসে এবং তাকে বলে যে কাল তাদের বিয়ে। আসমা তখন তাকে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না, কিন্তু তাহির তো তার থেকে তার পারমিশন নিতে আসেনি। এর জন্য আসমা তাকে বিয়ে করবে না বললে তাহির অনেক বেশি রেগে যায় আর তাকে আবারও অনেক মারধর করতে শুরু করে। পরদিন সকালেই দেখানো হয় যে আসমা ঘুম থেকে উঠে বসেছিল। তখন সে তার রুমের দরজার কাছে গিয়ে দেখে যে দরজাটা লক করা নেই। সে তখন বাইরে বেরিয়ে দেখে যে সেখানে কেউ নেই। এর জন্য সে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ির মেইন গেট খুলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই তার কাছে তাহিরের বিয়ে করা আর একজন স্ত্রী আসে এবং সে আসমাকে বলে যে এখান থেকে বের হয়ে কোনো লাভ নেই, কারণ রাস্তায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। তাছাড়া সে যদি বাইরে গিয়ে পালানোর চেষ্টা করে তাহলেও কোনোই লাভ হবে না, কারণ এই এলাকার সব মানুষ একই রকম, তারা সবাই খারাপ। তো তখনই আসমা তার কাছে তার ফোনটা চায়। সে তাকে ফোন দিলে আসমা লুকিয়ে লুকিয়ে তার সেই মালয়েশিয়ার বান্ধবীকে কল করে।
সে তার ওই বান্ধবী এবং তার হাজবেন্ডকে জানায় যে তার সাথে ধোঁকা হয়েছে আর সে এখন কোন পরিস্থিতিতে আছে এই সব কিছু তাদের জানায়। তখন তার বান্ধবীর হাজবেন্ড তাকে বলে যে সে যদি কোনোভাবে ইন্ডিয়ান এম্বাসিতে যেতে পারে তাহলে তারাই তাকে সেখান থেকে ইন্ডিয়া ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। তো তার থেকে এটা জানার পরই আসমা মনের মধ্যে একটা পরিকল্পনা করে। সে চুপচাপ তাহিরের সাথে বিয়ে করে নেয়। এরপর রাতে যখন তাহির তার সাথে বাসর ঘর করার জন্য আসে তখন সে আর তাহিরের উপর রাগ দেখায় না। সে তার সাথে তার স্ত্রীর মতোই আচরণ করতে শুরু করে। তাহির তো এটা নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর সকালে দেখানো হয় যে ঘুম থেকে উঠেই আসমা তাহিরকে বলে যে তারা যেহেতু এখন বিয়ে করেছে তাহলে তাদেরকে তো তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, তাই না? সে তখন আরো বলে যে আসলে তাদের বাড়িতে একটি রেওয়াজ আছে, আর তা হলো তাদের পরিবারের মেয়েদের বিয়ে হলে মেয়ের হাজবেন্ডকে যৌতুক দেয়। এটা শুনেই তো তাহির তার কাছে জানতে চায় যে তার পরিবার কত টাকা যৌতুক দিবে। আসমা তখন বলে যে এই ধরো 10 লাখ টাকার মতো। তো এইটা শুনে তো তখন তাহিরের চোখ বড় বড় হয়ে যায় আর সে আসমাকে বলে যে তাহলে তারা টাকা কিভাবে আনবে। আসমা তাকে বলে যে তার ইন্ডিয়ান এম্বাসিতে পরিচিত একজন ভাই আছে, সে তার সাথে গিয়ে তার অফিসে দেখা করলে সে তাকে তার টাকাটা ইন্ডিয়া থেকে আনার ব্যবস্থা করে দিবে। তাহির তখন তাকে বলে যে তাহলে সে তাকে পরদিনই ইন্ডিয়ান এম্বাসির অফিসে নিয়ে যাবে। তো এরপরই তো আসমা এখানে চলে আসে। তো এই সবটা সে জেবিকে জানানোর পর বলে যে সে তাহিরের সামনে যেতে পারবে না। সে তার সাথে যেভাবে খারাপ কাজ করেছে আর বারবার তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে স্পর্শ করেছে, এজন্য সে তার চোখের দিকে তাকাতে পারবে না বা সামনাসামনি তার বিরুদ্ধে লড়তেও পারবে না। জেবি তখন তার বলা সব কথা শুনে বলে যে সে তার ফিলিংস বুঝতে পেরেছে। তো তখনই আসমা সেখান থেকে চলে যায়। এরপর জেবি রিয়াকে বলতে থাকে যে আসমার ভিসা শেষ হতে আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে। এই সময় শেষ হয়ে গেলে তো তারা আসমাকে আর এম্বাসির মধ্যে রাখতেও পারবে না, এর মধ্যেই কিছু একটা করতে হবে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই যে বোরকা পরে একটি মহিলা সেই ভয়ঙ্কর গ্রাম থেকে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে আর তখন আমাদেরকে সেই মহিলাকে দেখানো হয়। এই মহিলাটি হলো তাহিরের বউ, যে কিনা আসমাকে তার ফোন দিয়ে সাহায্য করেছিল। এর পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে জেবে একজন উকিলকে কল করে এবং তাকে বলে যে একজন মুসলিম মহিলা আছে যে কিনা ভুল করে এই দেশে চলে এসেছে, এখন সে ইন্ডিয়ায় ফিরে যেতে চায়। তো তাকে যদি কেউ ইন্ডিয়ায় ফিরে যেতে সাহায্য করতে পারে তাহলে সেটা হলো একমাত্র সে, তাই সে তার সাথেই যোগাযোগ করেছে। তো জেবির এসব কথা শুনে উকিলও তো আসমার হয়ে কেস লড়ার জন্য রাজি হয়ে যায়। এখানে বলে দেই যে এই উকিলের নাম হলো সৈয়দ আর সে এম্বাসির সকল ধরনের লিগাল কেস হ্যান্ডেল করত। এরপরই আমাদেরকে সুদীপ্তকে দেখানো হয়। সে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে সর্বক্ষণ তাহিরের উপর নজর রাখছিল। তখনই তার কাছে জেবি কল করে এবং তাকে বলে যে সে যেন পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে তার সাথে তাহিরের কথা বলিয়ে দেয়। কিন্তু সুদীপ্ত তো তখন এটা করতে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সিনিয়র যেহেতু বলেছে তাই তাকে তো এটা করতেই হবে। এরপরই সে বেশ সাহস করে ভেতরে যায় আর তাহিরের সাথে জেবির কথা বলিয়ে দেয়। তো পরদিন সকালেই দেখানো হয় যে তাহির 3-4টা গাড়ি ভরে তার কমিউনিটির লোকেদের নিয়ে চলে আসে এম্বাসির অফিসের সামনে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো যুদ্ধ লড়তে এসেছে, তাদেরকে এতটাই হিংস্র লাগছিল। তো তারা সেখানে আসলে আমরা জেবিকে দেখতে পাই। সে সাথে সাথে আসমার কাছে যায় এবং তাকে বলে যে তার যাতে করে তাহিরের সামনে যেতে না হয় এর জন্য তারা তাহিরকে এম্বাসির মধ্যে এনে ব্যস্ত রাখবে। আর সেই ফাঁকে আসমা তাদের টিমের সাথে বাইরে ম্যাজিস্ট্রেট অফিসে যাবে এবং সেখানে গিয়ে মিডিয়ার সামনে তার সব স্টেটমেন্ট দিবে। তো এরপরই দেখানো হয় যে তাহির এম্বাসির অফিসের মধ্যে প্রবেশ করে আর অন্যদিকে উকিল সৈয়দ আসমাকে নিয়ে ম্যাজিস্ট্রেট অফিসের দিকে যেতে থাকে। তো এরপরই দেখানো হয় যে জেবি তাহিরের কাছে আসে এবং তাকে বলে যে সে এমন কি করেছে আসমার সাথে যে সে শুধু কান্না করছে এবং বাইরেই আসতে চাচ্ছে না। তো এরপরই জেবির বলায় রিয়া সেখানে তাহিরের সামনে আসমার ভাবি সেজে আসে আর তারা তখন এই কথা সেই কথা দিয়ে তাহির এবং তার বন্ধুর সাথে সেখানে টাইম পাস করতে থাকে। অন্যদিকে তখন দেখানো হয় যে আসমা কোর্টের বাইরে দাঁড়িয়ে মিডিয়ার প্রেসকে তার স্টেটমেন্ট দিতে থাকে। সে বলে যে তার সাথে তাহির ধোঁকা দিয়ে বিয়ে করেছে আর তাকে জোর জবরদস্তি করে তাদের গ্রামে আটকে রাখা হয়েছিল, তাই সে তার দেশে ফিরে যেতে চায়। তো তার এই স্টেটমেন্ট দেয়া শেষ হলে জেবিকে কল করে জানানো হয় আর তখনই সে তাহিরকে বলে যে সে যেন বুধবার তাদের অফিসে চলে আসে। সে তখন তাকে আসমার সাথে দেখা করিয়ে দিবে। তাহির যখন তার সাথে কথা বলা শেষে বাইরে আসে তখনই তো মিডিয়ার লোকেরা তাকে একেবারে ঘিরে ধরে আর তাকে বলতে থাকে যে আসমার সাথে সে কোর্টে কেন যায়নি। তাহির তখন এগুলো শুনে অনেক বেশি অবাক হয়। সে বুঝতে পারে
যে তাকে ইচ্ছে করেই এখানে এনে টাইম পাস করার জন্য আটকে রাখা হয়েছিল। তখন সে কোনোভাবে মিডিয়াকে ভুলভাল বোঝানোর চেষ্টা করতে থাকে। তো এটা দেখেই তো জেবি হাসতে থাকে, কারণ তার করা প্ল্যান সাকসেসফুল হয়েছে। তো এরপরই সে আসমার কাছে যায় এবং তাকে বলে যে সে 1 সপ্তাহের মধ্যেই ইমিগ্রেশন কমপ্লিট করে তার দেশ ইন্ডিয়ায় চলে যেতে পারবে, আর সে যেই বর্ডার থেকে এখানে এসেছিল সেই বর্ডার থেকেই তাকে ফিরিয়ে দেয়া হবে। সে যেন আর কোনো চিন্তা না করে। আসমা তো তখন এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে সে তার দেশে ফিরতে পারবে। তো এরপরই দেখানো হয় যে জেবি আবারও সেই ফরেন অফিসারের কাছে যায় এবং তাকে বলে যে সে কবে আসমার কেসটি ঠিক করে বুঝতে পারবে আর কি করলে তার কাছে সবটা ক্লিয়ার হবে। তখন সেই অফিসার তাকে বলে যে তার কাছে সবটা ক্লিয়ার হলে সে তাকে জানিয়ে দিবে। আসলে সে এখনো মালিকের কথায় আসমার কেসটিকে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছিল, যাতে করে আসমা পাকিস্তান থেকে বের হতে না পারে। এরপরই জেবি অ্যাম্বাসিতে ফিরে আসে এবং আসমাকে বলে যে সরি, এই লড়াইটা একটু বেশিই লম্বা হতে যাচ্ছে। তখন আসমা তাকে বলে যে তার জন্য তাহিরের কাছে যাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো, তাই যদি সে কেসে হেরে যায় তাহলে জেবি যেন তার জন্য বিষ নিয়ে আসে। তো এরপরই দেখানো হয় রাতের বেলা এম্বাসিতে একটি অজ্ঞাত মহিলার কল আসে এবং সে জেবির সাথে কথা বলতে চায়। সে এরপর জেবিকে বলে যে তাহের কিন্তু হাইকোর্টে একটি পিটিশন পাঠাচ্ছে। জেবি তখন তাকে বলে যে সে তার কথায় কেন বিশ্বাস করবে। মহিলাটি তখন তাকে বলে যে সে যেন তাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়, সে তাকে প্রমাণ সেন্ড করে দিবে। তো এর কিছুক্ষণ পরই জেবি সৈয়দকে কল করে এবং তাকে বলে যে তাহির কোর্টে যাচ্ছে আর তার পিটিশনের আগে সেও আসমার হয়ে একটি পিটিশন দিতে চায়। সৈয়দ তখন তাকে বলে যে কাজ তো কাল সকাল ছাড়া করা সম্ভব না। এরপরই সে কল কেটে দেয়। আমাদেরকে এরপর মালিককে দেখানো হয়। সে ফোনে একজনকে বেশ বকাঝকা দিতে থাকে এবং তাকে বলতে থাকে যে জেবি কিভাবে কোর্টে পিটিশন জমা দিল আর তার কাছে ইনফরমেশন কেই বা লিক করলো। এখানে আমরা বুঝতে পারি হয়তো তাহিরের কোনো স্ত্রী এই কাজ করেছে গোপনে। তো এর পরবর্তী দৃশ্যে আমরা হাইকোর্টের দৃশ্য দেখতে পাই। সেখানে তাহিরের উকিল বলতে থাকে যে এটা হলো একটি গৃহস্থ মামলা, তাই বিচারক যেন আসমার তাহিরকে পার্সোনালি এবং প্রাইভেটলি তার কাছে রেখে তাদের মীমাংসা করে দেয়। তখন সৈয়দ বিচারককে বলে যে আসমা উর্দু পড়তে পারে না, তাই তাহির তার সাথে ধোঁকা দিয়ে বিয়ে করেছে, আর তাছাড়া সে একজন প্রাপ্তবয়স্ক মহিলা। সে যদি নিজ ইচ্ছায় তার দেশে ফিরে যেতে চায় তাহলে তাকে যেতে না দেওয়ার কি আছে। তখন বিচারক বলে যে নেক্সট ডেটে তারা ক্লোজিং আর্গুমেন্ট করবে, তাই সেই দিন আসমা যেন কোর্টে অবশ্যই উপস্থিত থাকে। তখন সৈয়দ বলে যে তাদের আসমার সিকিউরিটি নিয়ে অনেক চিন্তা হচ্ছে, কারণ তাহির এবং তার লোকেরা অনেক বেশি চটে আছে, তারা যে কোনো কিছু করতে পারে, তাই তারা আসমাকে নিয়ে আসতে একটু ভয়ই পাচ্ছে। তখন বিচারক তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, তারা আসমাকে সম্পূর্ণ পুলিশ প্রোটেকশন দিয়ে কোর্টে নিয়ে আসবে। তো এরপরই দেখানো হয় যে জেবি আসমাকে বলে যে যদি সে এখন কোর্টে যাওয়ার জন্য রাজি না হয় তাহলে এমন হতে পারে যে সে আর কখনো ইন্ডিয়া যেতে পারবে না। মানে এখানে জেবি তাকে বোঝাতে চায় যে ইন্ডিয়া ফেরত যেতে হলে তাকে একটু রিস্ক তো নিতেই হবে। এরপর সে তাকে সেই ঘটনার কথা বলে যার কথা মনে করে আজও তার গা শিউরে ওঠে। তো সে একবার কিছু পাকিস্তানি লোকেদের ভরসা করে তাদের এম্বাসির মধ্যে প্রবেশ করতে দিয়েছিল, কিন্তু সেই লোকগুলো তাদের সাথে করে আনা একটা ছোট্ট বাচ্চার গায়ে বোম ফিট করে দেয় আর সেটা এম্বাসির মধ্যেই ব্লাস্ট করে। সেখানে অনেক মানুষ মারা যায়, বিশেষ করে সেই ছোট বাচ্চা মেয়েটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সে তাকে কোনোভাবেই বাঁচাতে পারেনি। তো সেই বাচ্চা মেয়েটির মৃত্যুর জন্য তার সবসময় নিজেকেই দায়ী বলে মনে হয়, কারণ সে যদি তখন লোকগুলোকে ঠিক করে চেক করে নিত তাহলে হয়তো তাদের প্ল্যানের ব্যাপারে জেনে যেত আর বাচ্চা মেয়েটিকেও বাঁচাতে পারত। কিন্তু সে এটা করেনি আর বাচ্চা মেয়েটিকেও আর বাঁচাতে পারেনি। তাই সে চায় না যে আসমার ক্ষেত্রেও এমন কিছু হোক। সে চায় আসমা যেন এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো আসমাও তখন তার কথা শুনে বুঝতে পারে এবং পরদিন কোর্টে যাওয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে। কিন্তু তখনই রাস্তায় দেখানো হয় তাহির এবং তার লোকেরা আসমা যেই গাড়িতে ছিল সেই গাড়ির উপরই অ্যাটাক করে বসে। এটা দেখে তো জেবি সাথে সাথে সেই ফরেন অফিসারকে কল করে এবং তাকে বলে যে মিডিয়া এখন আসমার পক্ষে, তাছাড়া এই দেশে এনে একজন ইন্ডিয়ান নাগরিকের যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জবাবদিহি কিন্তু আগে ফরেন অফিসারকেই করতে হবে। জেবি এটা বলে কারণ সে তার পাশেই মালিকের গাড়ি দেখতে পায় আর সে এটা খুব ভালো করেই বুঝতে পারে যে তাহির সব কাজ মালিকের কথাতেই করছে। তো এরপরই দেখানো হয় সে ফরেন অফিসার মালিককে কল করে এবং তাকে এখনই তাহির এবং তার লোকেদের থামাতে বলে। তো এবার তো উপর মহল থেকে প্রেসার আসলে মালিক আর কিছুই করতে পারে না, তাই সে তখন তাহিরকে ডেকে এখনই হামলা থামিয়ে দিতে বলে। তো এরপরই দেখানো হয় তারা কোর্টে যায়। তখন বিচারক আসমাকে তার স্টেটমেন্ট দিতে বলে। প্রথমে তো সে সেখানে তাহিরকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু জেবি তাকে ভরসা দেয়। সে তখন বিচারককে বলে
যে তাকে এখানে এনে অনেক বেশি অত্যাচার করা হয়েছে। সে এখন নিজ ইচ্ছায় পাকিস্তান ছেড়ে তার নিজের দেশ ইন্ডিয়ায় ফিরে যেতে চায়। তো তার এই সব কথা শুনে বিচারক বলে যে যেহেতু আসমা একজন প্রাপ্তবয়স্ক মহিলা, তাই সে যদি ইন্ডিয়া ফেরত যেতে চায় তাহলে সে তাকে কোনোভাবেই আটকাতে পারে না, তাই তাকে ইন্ডিয়া ফেরত যাওয়ার পারমিশন দেওয়া হলো। এটা শুনে তো আসমা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাহের তো মোটেই খুশি ছিল না। তো এরপরই দেখানো হয় যে মালিক আবারও তাহিরের কাছে যায় এবং তাদেরকে উস্কানোর চেষ্টা করতে থাকে। সে তাদেরকে বলে যে আসমা এখান থেকে ইন্ডিয়া যেতে সক্ষম হলে এটা পাকিস্তানের জন্য লজ্জাজনক বিষয়, তাই শেষবারের মতো তাদেরকে এই কাজ থামানোর ব্যবস্থা করতে হবে। তো এইদিকে জেবি বুঝতে পারে যে তাহির এবং তার লোকেরা আবারও তাদেরকে থামানোর চেষ্টা করবে, তাই তাদের প্ল্যানিং করার আগেই তারা আজ রাতেই এখান থেকে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিবে। এরপরে সুদীপ্ত পুলিশের কাছ থেকে তাদের প্রোটেকশনের জন্য টিম চায়। তারা তাকে বলে যে এই রাতে তারা প্রোটেকশন দিতে পারবে না, কাল ভোরে তারা তাদের কাছে প্রোটেকশন টিম পাঠিয়ে দিবে। যাক, তো এরপরই তারা বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরদিন সকালে দেখানো হয় যে পুলিশের প্রোটেকশন টিম সেখানে চলে আসে এবং তাদেরকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই রাস্তায় তাহির এবং তার লোকেরা আবারও তাদের উপর হামলা করে। পুলিশ তখন কোনোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে আর তাদের উপর গুলি করতে থাকে। আর সেই সময় দেখা যায় অনেকজন হামলাকারী সেখানেই মারা যায়। আর এই হট্টগোলের মধ্যেই যে ব্যক্তি গাড়িতে করে আসমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন এটা দেখে তো তাহির তার বন্ধুর সাথে করে তাদের গাড়ি ফলো করতে শুরু করে দেয় এবং তাদের গাড়ি কোনোভাবে খাদে ফেলারও চেষ্টা করে, কিন্তু তখন দেখা যায় জেবি উল্টে তাহিরদের গাড়ি খাদে ফেলে দেয়। এরপর তারা কোনোভাবে বর্ডারের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো জেবি তার চোখকে বিশ্বাস করতে পারে না। অবশেষে সে তার দেশ ভারতের অনেক বেশি কাছে চলে এসেছে। সে তখন এক অদ্ভুত শান্তি অনুভব করতে থাকে, কিন্তু সেখানে মালিক আগে থেকেই উপস্থিত ছিল। সে আসমাকে আটকানোর জন্য শেষবারের মতো আবারও চেষ্টা করতে থাকে। সে আসমাকে বলে যে সে যা করছে তাকে ঠিক করছে। আসমা তখন তাকে বলে যে সে স্টেটমেন্টে যা কিছু বলেছে সবকিছু সত্যি বলেছে। আর তখন মালিক বলে যে তার বয়স 28 বছর, প্রাপ্তবয়স্ক একজন মহিলা হওয়ার পরও তার দ্বারা এত বড় ভুল হয়ে গেছে। আসমা তখন তাকে বলে যে কোনো বয়সের মানুষ যে কোনো সময়ে ভুল করতে পারে, যেমনটা মালিক এখন তার কথা বিশ্বাস না করে ভুল করছে। তো এটা শুনেই তো তখন মালিক চুপ হয়ে যায়। আর তাছাড়া তখন উপর মহল থেকে তার কাছে ফোনও আসে আর তাকে আসমার পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য বলা হয়। মালিক তখন জেবিকে হুমকি দিতে থাকে যে যেদিন তার উপর থেকে সিনিয়রের প্রেসার সরে যাবে সেদিন সে জেবির 12টা বাজাবে। জেবি তো তখন তার কথার কোনো পাত্তাই দেয় না। সে আসমাকে নিয়ে ইন্ডিয়ার গেটের সামনে চলে আসে আর তাকে নিয়ে ইন্ডিয়ার বর্ডারে এন্টার করে। তখন দেখা যায় সেখানে তো সুষমাও চলে এসেছে। সে তো আসমাকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানায় আর জেবিকে বলে যে সে অনেক সাহসিকতার কাজ করেছে, তাকে নিয়ে আসলে সবারই গর্ব করা উচিত। যাক, তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।